মানে বিয়ে করবো কইয়া তারপরে বিদেশ যাওয়ার আগে আমার লগে শারীরিক সম্পর্ক কইরা গেছে, প্রেমের সম্পর্ক। মানে বিয়ে করবো কইয়া তো আমারে মানে হ্যাঁ ফান্দ ফলাইছে। মানে আজ 4 বছর ধরে আমি হ্যার লগে কথাবার্তি বলি, হ্যাঁ আমারে বিয়া করবো কইরা আশ্বাস দিছে, এখনো অন কয় বিয়া করতো না। স্যার আমারে বলছে বিয়ে শাদী করবো, অন্য অন্য ভালো ভালো ফ্যামিলিতে না আমার লাই সম্বন্ধবাদ আইছে, হ্যাঁ শুধু মানা কইরা দিছে আমি বিয়ে বইতাম না, হ্যার কাছে বিয়ে বইতাম। স্যার হ্যাঁ তো দেখছে আমি এলাকার ব্যথা, আমিও জি এখন কই করতো না। এখন আমার এখানে আসছেন তাহলে কি জন্য? জি জি বিয়ের দাবি লইতে ওই জন্য মোবাইলটা নিছে না, হয়তো কইছে বই বোঝা নিয়ে না বুঝেনি, এলাকার সবে মিললা মানে এলাকার মানগণ্য লোক সবাই মিললে বসবো, অন হ্যাঁ স্যার হ্যাঁ বসতো না। বিদেশ যাওয়ার আগে আমার লগে শারীরিক সম্পর্ক কইরা গেছে। আর মায়ায় আমারও অনেক অনেক নির্যাতন করছে স্যার। আমি লাঠিটা নেটে ধরছি, ব্যথা পাইলে তো কেউ তো দল হই না। আমার এই 5 বছর লাগতে লুচতে আমার একটা লাঠি আছিল এত বড় এত মোটা, এটা ভাঙ্গা পুরোপুরি আমার শরীরের উপর দিয়ে গেছে। আপনার দাবি কি? আপনার দাবি কি এখন? আমার দাবি আমার মান সম্মান যেন গেছে, আমি এই ছেলের তানে বিয়ে বমু। ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের গাবদেরগাঁও ভোট স্কুল সংলগ্ন বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অবস্থান। ভুক্তভোগী লাকি দাবি করেন তার সাথে 4 বছরের সম্পর্ক এবং প্রেম ভালোবাসার সম্পর্ক একসময় শারীরিক সম্পর্কে পরিণত হয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেন শরীফ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফরিদগঞ্জ থানা পুলিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগী নারী লাকি কিন্তু শরীফের ঘরের সামনে অবস্থান নিয়েছেন। শরীফের সাথে আমার আজ 4 বছর ধরে রিলেশন চলতে আছে, এই কারণে আমি হ্যাঁ প্রতিদিন আমার রাত্রে বলতো আমি হ্যাগো বাড়িতে আইতাম, আমি কিছু না আমি আসবো না, তুমি আমারে কিভাবে নিবা সেটা তুমি ভালো জানো। 4 বছরের কি প্রেমের সম্পর্ক না শারীরিক সম্পর্ক? প্রেমের সম্পর্ক, মানে বিয়ে করবো কইয়া তো আমারে মানে হ্যাঁ ফান্দ ফলাইছে। মানে বিয়ে করবো কইয়া তারপরে এই 4 বছর ধরে আমার সাথে কথা বলতে বলতে মানে বিদেশ যাওয়ার আগে আমার লগে শারীরিক সম্পর্ক কইরা গেছে। তারপরে বিদেশ গেছে গিয়া তারপরেও কথাবার্তা বলতো, প্রতিদিন আমার সাথে মোবাইলে 24 ঘন্টা আমার সাথে কথা বলতো। হ্যাঁ হ্যাঁ মোবাইলে যদি ছবি ফাটাইতো, ছবি ফাটাই লগে লগে ডিলিট করে দিত। তো মানে কিছুটা মোবাইলও আছে আবার কিছুটা রাখি না, মানে হ্যাঁ মোবাইলটা ব্লক করে দিত। তারপরে কথা কইতে কইতে 4 বছর পরে বাড়িতে আইসে, এয়ারপোর্ট থাকতো আমার সাথে ফোন দিছে, ফরিদগঞ্জে আইয়াও ফোন দিছে, মানে প্রতিদিনে আমার সাথে কথা বলতে বলতে মানে যেদিনকার রাত্রে আসবো 21 তারিখে না 22 তারিখে আইসে, 23 তারিখে মানে এই বাংলাদেশ বাড়িতে আয়ন্দসারে আমার লগে মানে আমগো রাস্তার মাথায় আমার শ্বশুর বাড়ির রাস্তার মাথায় আমার লগে দেখা করছে। দেখা কইরা 1 কেজি বড়ই আমার হাতে দিয়ে দিছে, কয় তুমি এগুলা লইয়া চলে যাও। তা আমি কই তুমি আমি বাড়িতে যাই হেটা দেখি ব্যবস্থা কইরা। হ্যাঁ হরে হ্যাঁ বাড়িতে আসে আর আমি গেছি এরই সেই দিকে বাড়ির দিকে গেছি গিয়া ফোনে ফোনে কথা বলছি আজ 4 বছর ধরে। হ্যাঁ আমারে ফরিদগঞ্জ নিছে, দিয়া নিছে, চাঁদপুর নিছে, মানে আমি কই তোলা আইও আমরা বিয়ে করি, না এখন করতাম না, 1 বছর পরে কইরাম। আগে 1 বছর পরে কা আজ 4 বছর বাংলাদেশ বিদেশ থাকতে কইতে আস বিয়ে এখনই কইরা লাও, আর অন বাড়িতে আইসে আর অন কি বিয়ে সাত কি মজা গেছে নি। পরে মানে আমারে গিদ্দ গেলাম দিয়ে নিছে বাজারে, হয় আমারে জামা মার্কেট কইরা দিব কইয়া পরে আর মার্কেট কইরা দেয় না। আমি মোবাইলটা তার লই আইছি নিয়ে আসছি, আর এই যে মুস্তফা ভাই আছে না হের কাছে আই না, হ্যাঁ আমি দিতাম চাই না, হেরা আমার কাছে জোর কইরা মোবাইলটা নিছে আর হের হরে আছে এই মানে এলাকারই। হ্যাঁ এই মুস্তফা ভাই একটা দিছে হরে, মুস্তফা ভাই আনোয়ার ভাইয়ের ফোন দিয়া আনাইছে, ওই এলাকার মেম্বার মহিলা মেম্বার হেতনেরও আনাইছে, ফোন দিয়া আনে। তারপরে কইছে রে হরে আমার মানে জবানবন্দি নিছে হেতারা নিছে, আর হেরে জিজ্ঞাসা করছে শরীফ সব কি হাসা কিনা, কয় হ সবই হাসা, হ্যাঁ যা কইছে সবই হাসা। তোলে তুমি বিয়া কর, তোমার 2 দিনকার টাইম দিছি, তোমার সিদ্ধান্ত কি তুমি জানাইও, এটা কইছে। আর হ্যাঁ নাকি আছে, ঠিক আছে 2 দিনকার টাইম দিছে, তোলা আমার মোবাইল দিয়া দেন। আমি কইছি না ভাই আপনারা মোবাইলটা দিবেন না, ওরে মোবাইলটা দিলে কিন্তু যাইব গিয়া ওই ডকুমেন্ট আনছি। মানে আজ 4 বছর ধরে আমি হের লগে কথাবার্তি বলি, হ্যাঁ আমারে বিয়া করবো কইরা আশ্বাস দিছে, এখনো অন কয় বিয়া করতো না।
এন কই বিয়ে করতে না অন্য অন্য এলাকার যে মেয়ে চায় হরে তো এই আমার তো হরে মঞ্জি আছে না মেম্বার হে মঞ্জি আর ওই মুস্তফা ভাইয়ে হুদ্দানে হেতারা হুদ্দান মোবাইলটা দিয়েছে আরে সেদিনকে রাত্র আমার সাথে কথা বলছে কয় আয় তোলে আমরা দুজনে মিটমাট কইরা লাই আইকে তোলে আইও আমরা তোলে বিয়ে শাদী কইরা তারপরে এলাকায় একদম ঠান্ডা হইয়া যাইব বিয়ে করলে কেউ কিছু করতে পারতো না হরে আপনার বাড়ি কোন এলাকা বললেন? জি আপনার বাড়ি? বাপের বাড়ি সরকুমিরা। আপনি কি বিবাহিত? আপনার আগে স্বামী আছে না? না স্বামী মারা গেছে। এর সাথে যখন শারীরিক সম্পর্ক হয় তখন কি আপনি তাকে বলেন নাই যে বিয়ে করার জন্য? জি বলছি, অনেকবার বলছি। হ্যাঁ শুধু বিদেশ থেকে আসার পরে কি পুনরায় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে তো, মানে 3 কানে কইনা ফরিদগঞ্জ, চাঁদপুরে, গিদ্দগালান দিয়া, রূপসা। আপনি থাকেন কোথায়? আমার স্বামী হাজবেন্ডের বাড়ি এই যে হাজিবাড়ি খুলে। আপনি একজন সচেতন মানুষ হিসেবে মানে তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়েছেন বিয়ে ছাড়া, এটা কি আপনার? স্যার আমারে বলছে বিয়ে শাদী করব, অন্য অন্য ভালো ভালো ফ্যামিলিতে না আমার লাই সম্বন্ধ বাদাইছে, হ্যাঁ শুধু মানা করে দিছে আমি বিয়ে বইতাম না, হের কাছে বিয়ে বইতাম। স্যার হ্যাঁ তো দেখছে আমি এলাকার ব্যাপারে আমিও জি এখন কই কত না এখন আমার এখানে আসছেন তাহলে কি জন্য? জি বিয়ের দাবিতে? জি হ্যাঁ বিয়ের দাবি লইতে ওই জন্য মোবাইলটা নিছে না, হয়তো কইছে বই বোঝা নিয়ে না বুঝেনি এলাকার সবে মিললা মানে এলাকার মানগণ লোক সবাই মিললে বসবো অন হ্যাঁ স্যার হ্যাঁ বসতো না। কে কে ছিল বান্ধবী? কে কে ছিল এখানে? এই যে আনোয়ার ভাই আছে, মুস্তফা ভাই আছে, ওই মঞ্জি আছে, মঞ্জি মেম্বার, হ্যাঁ হয়তো দোকানের দ্বারা আরো লোক আছে সবাই মিলে। আপনি এখানে আসার পর আপনাকে মারধর করছে আপনি প্রথমে বলছেন, জি মারধর কারা করেছে? হ্যার মা আর হ্যাঁ কাকি আর হ্যার বইনে আমার টাইম নিয়ে আনতে নেই সেইদিকে ভালিয়ে দিছে। আর মা আমারও অনেক নির্যাতন করছে স্যার, আমিও লাঠিটা নেটে ধরছি, ব্যথা পাইলে তো কেউ তো দল হই না হয় আমার এই 5 রাত লাগতে লুতে আমার একটা লাঠি আছিল এত বড় এত মোটা, এটা ভাঙ্গা পুরোপুরি আমার শরীরের উপর দিয়ে গেছে। দাবি কি এখন? আপনাকে যখন মারধর করছে তখন যে বাড়ির অন্যান্য লোকজন ছিল তারা কি ছুটে আসে নাই? দেখছো তো স্যার শুধু কাল ওই সোহাগ কাকার মায়ের দশে, তারপরেও মানে হেরাও মানে না আমার হলো যে এরকম লাঠি এরকম বাড়ি দি লাঠি দিয়ে যেভাবে ভাই হয়েছে স্যার আমি অজ্ঞান হয়ে 1 ঘন্টার মতো বসেছিলাম। আপনার দাবি কি? আপনার দাবি কি এখন? আমার দাবি আমার মান সম্মান যেন গেছে, আমি এই ছেলের তানে বিয়ে বমু, আমার মান সম্মান যেন গেছে। আমি ইয়ানে যদি আমার যদি না আপনারা এটা সিদ্ধান্ত যদি না করেন তাহলে আমি এগুলোই মুইরাম। পুলিশের পোশাক পরিবর্তন হইলো, পুলিশের ব্যবহার পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। চাই আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাদিদের হত্যার যে বিচারটা আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ কি আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয়ের জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারা প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে সংস্কারগুলো যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যেই শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে বলা হয়েছে কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে, এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা আছে
আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা মানে বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে মানে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার। কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা মানে বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায় যে সরকার আছে, সে সরকার আমাদের মানে কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই মানে সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি যে আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এইদিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। মানে আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় মানে কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল, তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীন একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি, যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত মানে ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি, যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটা ওরকম ভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা কোথায় কি হচ্ছে বাংলাদেশে সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কিরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার। আমাদের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে আরেকটা অনুরোধ, তারা যেন পুলিশ সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারেও আমাদের একটা জিনিস খেয়াল করেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেও পুলিশ সংস্কারের বিষয়টা দেখি নাই। পুলিশের পোশাক পরিবর্তন হইলো, পুলিশের ব্যবহার, পুলিশের আচার-আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে এরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কিরকম কথাবার্তা হবে, পুলিশের কিরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের উপর দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু মানে কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা। আপনারা দেখতে পারতেছেন যে অন্যান্য দেশে
রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য, বাংলাদেশে রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে পূর্তবর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই 1 মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তিমতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা এই আমাদের যে নবনির্বাচিত সরকার, তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা, আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি বলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারের সময়। সে লেবু যদি এখন ফলের মতো হয়ে যায়, তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। তো এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, সে হচ্ছে 100 টাকা হালির নিচে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম, বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের, নবনির্বাচিত সরকার, যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে, এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে কোথায় কোথায় কি হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালাই যেতেছে, তো এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কে আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। ধরেন আমি যদি বিএনপিকে উল্লেখ করি, যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। আপনাদের ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি করবে? আপনারা সেটাও প্রকাশ করবেন যে বিএনপি আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা সেটাও প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয়, আপনারা সেটা প্রকাশ করবেন যে আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি, এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধমকি দিচ্ছে। তাদের এটা যদি আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। তা আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে, এরা যদি আজকে আত্মপ্রকাশের দিন, আর কোনো বিষয়ে কথা না বলি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাকিটা আমাদের জাতীয় বিপ্লবী মঞ্চের সদস্য সচিব আয়েশ ভাই কথা বলবে। আপনাদের কাছে আজকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আবার আহ্বান জানাই ভাই, আপনারা দয়া করে